আচ্ছা, আমরা ট্রানজিস্টরের গুরুত্বপূর্ণ একটা মেথড হচ্ছে ভোল্টেজ ডিভাইডার মেথড। আমরা এই ভোল্টেজ ডিভাইডার মেথডটা দেখবো আজকে, একদম A to Z আমরা ক্লিয়ার করব। তো ভোল্টেজ ডিভাইডার মেথডের ক্ষেত্রে প্রত্যেকটা চিত্র এরকম, এদের রূপরেখাটা হচ্ছে এরকম, এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে RC, এটা হচ্ছে RE, এটু কিন্তু সকল মেথডের ক্ষেত্রে সেম, কিন্তু এই দুইটা যে রেজিস্ট্যান্স থাকবে এটা তারা ডিভাইডেড অবস্থায় আছে। এই ডিভাইডেড অবস্থায় আছে কারণে আমরা এটা বুঝে নিব এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার মেথডের মাধ্যমে এই মেথডটাকে সলভ করতে হবে। তো আমরা এখন প্রশ্ন যাওয়ার আগে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। আমরা সবাই ডিসি সার্কিটের ক্ষেত্রে থেভেনিন থিওরেমটা পড়ে এসেছি। থেভেনিন থিওরেমের ক্ষেত্রে একটা চিত্র আমি আর্ট করব, এইদিকে আর্ট করি। থেভেনিন থিওরেমের ক্ষেত্রে যদি এরকম একটা ছোট একটা চিত্র হয়, আমরা এখানে নাম দিলাম এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এখানে আছে A এবং B। থেভেনিন থিওরেমের ক্ষেত্রে বলতে পারে যে A এবং B এর মধ্যবর্তী কারেন্ট কত, এবং সেটা বের করতে বলছে থেভেনিন থিওরেমের মাধ্যমে। তখন আমরা কি করতাম, আমাদের কাজটা ছিল আমরা থেভেনিন থিওরেমের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটাকে বাইরে বের করে রেখে দিয়েছিলাম, মানে ওটাকে আমি আউট করে দিয়েছিলাম। আউট করে তারপরে কি করেছিলাম, তাহলে এটা ধরি এটা হচ্ছে আমাদের একটা এক্স, একটা মান। তাহলে এই এক্সটাকে আমি সরাই দিলাম, সরাই দেওয়ার পর আমি কিন্তু তারটা খুলে দিয়েছিলাম, এবং এই তারটা খুলে দিয়ে ঠিক এই জায়গায় আমি কি করেছিলাম, প্রথমে RTH বের করেছিলাম। মানে আমি তোমাদেরকে শিখিয়েছি RTH আগে বের করা, কারণ RTHটা বের করা সহজ। মনে রাখবা RTH বের করার সময় কিন্তু আমি আরেকটা জিনিস বলেছিলাম যে ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে এবং কারেন্ট সোর্স ওপেন হয়ে যাবে, এটা কিন্তু আমরা শিখাইছিলাম। একইভাবে RTH এর ক্ষেত্রে আমরা এখানে ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন করে দিয়ে RTH এর মানটা খুব সহজেই বের করতে পারছি। তাহলে এই জিনিসটা আমরা ওখানেও করব। পাশাপাশি RTH এর পর দ্বিতীয় কথা হচ্ছে যে BTH নির্ণয় করা, এই যে BTH নির্ণয় করা। এবং তোমাদের মনে আছে কিনা আমরা যখন BTH নির্ণয় করতে গিয়েছিলাম, এদিকে আমরা একটা KVL অ্যাপ্লাই করে কিন্তু BTHটা নির্ণয় করেছিলাম, এবং এই জায়গাতে আমরা একাধিক সোর্স থাকলে একটা ওপেন একটা অন এভাবে করে যে কোনো ভাবে আমরা এদিকে কারেন্ট বের করেছিলাম এবং BTH নির্ণয় করেছিলাম। তো এখনো আমরা হচ্ছে এই অঙ্কটাকে যদি সলভ করতে চাই, আমাকে সেই থেভেনিন থিওরেমের নিয়মটা ইউজ করতে হবে। অর্থাৎ আমরা এখানে যে কোনো একটা প্রান্তকে লোড ধরে, যেমন এখানে আমরা লোড কাকে ধরেছিলাম, এক্স কে ধরেছিলাম লোড, এই লোডটাকে সরাই দিয়ে আমরা এখানে BTH বের করেছি, এই লোডটাকে সরাই দিয়ে আমরা এখানে RTH বের করেছি। আমরা এই ঘটনাটা ওর সাথে ঘটাবো। তাহলে এই জায়গাতে আমরা কি করব, এই যে এই প্রান্ত যেটা আছে এটাকে আমরা কি করবো, এটাকে আমরা লোড ধরবো। তাহলে লোড ধরে আমরা যদি খুলে দিই তাহলে বিষয়টা কেমন হচ্ছে, তাহলে এরকম হবে না বিষয়টা। মানে এই যে তারটা খুলে দিলাম, এই যে খুলে দিলাম, এই যে খুলে দিলাম, এখন আমরা খুলে দিই কিন্তু নিচের যে গ্রাউন্ড আছে, তাহলে এই গ্রাউন্ডটা কিন্তু এই জায়গাতে আছে, এই গ্রাউন্ডটা কিসে আছে, এখানেও আছে। তাহলে এই গ্রাউন্ডটা দুই জায়গাতে আছে, মানে আর কি কথার কথা। তাহলে এটা গ্রাউন্ড মানে কি, সবসময় গ্রাউন্ড মানে 0 ভোল্ট, মানে মাথায় রাখতে হবে গ্রাউন্ড মানেই 0 ভোল্ট। আর এদিক দিয়ে BCC, তাহলে এদিকে যদি 18 ভোল্ট থাকে তাহলে আমি কি বলতে পারি, এটা হচ্ছে 18 ভোল্ট। একইভাবে আমি এটা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের 18 ভোল্ট। মানে যেহেতু লাইন যেহেতু একই, যেহেতু শর্ট লাইন ছিল, তাহলে আমরা দুটিকে ভাবে আলাদা করে লিখবো। কেন, যেন আমরা হিসেবটা মিলাইতে পারি, মানে যেন আমরা অঙ্কটা করতে হিসেবটা মিলাইতে পারি। কিন্তু কিছুক্ষণ পর আমি আবার যখন একত্র করবো তখন ওই 18 ভোল্টে আমি লিখবো। এখন থেভেনিন থিওরেমের মাধ্যমে আমি এই পুরো লোড মনে করি, মানে ধরে নিলাম এটা সম্পূর্ণ লোড অবস্থায় আছে, আমরা এটাকে বাইরে বের করে দিলাম। তাহলে বের করলে এই যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে, একটু খেয়াল করে দেখি তো, আমরা এটা মুছাই দিলাম। তাহলে এই যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে, আমরা এই ফাঁকা জায়গাতে কি করব, BTH বের করব এবং RTH বের করব। তাহলে আমরা এই জায়গায় কি করব, BTH বের করব আর হচ্ছে RTH বের করব। এখন যেহেতু এটা আমরা খুলে দিয়ে বের করে দিয়েছি, তাহলে এই BTH এর গন্তব্যটা কোথায়, এই BTH কই যাবে, এই BTHটা হচ্ছে কি, যে গ্রাউন্ড আছে না, এই গ্রাউন্ড, মূলত এটা হচ্ছে আসলে গ্রাউন্ডের সাথে লাগবে। তাহলে গ্রাউন্ডের সাথে যদি লাগে তাহলে আমরা BTH এখানেও লিখতে পারি, অথবা আমি যদি মনে করি আমি BTHটা এখানে লিখবো, এভাবে লিখবো, তাতে আমাদের কোনো সমস্যা নেই, মানে একই কথা। কারণ এটা একটা ভোল্টেজ, তার দরকার একটা গ্রাউন্ড, তো গ্রাউন্ড তো 0 ভোল্ট সে পেয়ে যাচ্ছে। তাহলে যদি গ্রাউন্ডে 0 ভোল্ট পেয়ে যায় তাহলে এই BTHটা এর সাথে আমি লাগাই দিতে পারি। তাহলে মোট কথা হচ্ছে আমি এই পয়েন্টে একটা BTH বের করব, অথবা আমি এই পয়েন্টে বের করব। এখন একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো তো, BTH আমি যদি এখানে লিখি, তাহলে এখানে লেখার যে কথা আমি কি এখানে লিখতে পারি না BTH, কারণ লাইন তো একই। যদি 18 ভোল্ট এখানে থাকে, আমি এটাকে যদি এখানে লিখতে পারি, তাহলে এই জায়গায় BTHটাকে আমি এখানে লিখতে পারবো।
অথবা এখানে লিখতে পারবো, মানে এটুকুর ভিতরে আমি সব জায়গায় লিখতে পারবো। তাহলে মোট কথা হচ্ছে আমি যদি এগুলো সব মুছাই দেই তাহলে আমি সরাসরি বলতে পারি যে আমার এই পয়েন্টে একটা ভোল্টেজ লাগবে, অর্থাৎ বিটিএইচ ভোল্টেজ, তাহলে এই পয়েন্টে অথবা এই পয়েন্টে। এখন একটা নিয়ম তোমাদেরকে শিখাই দিব, সেটা হচ্ছে বিটিএইচ বের করার ক্ষেত্রে যদি এরকম কোন অঙ্ক পাও, শুধু এরকম অঙ্ক না, আমি এই জায়গায় দেখাতে পারি, যেমন ওটাকে আমি এই জায়গায় নিয়ে আসতেছি 18 ভোল্ট, এটা যদি হয় 8.2 কিলো ওহম, এটা যদি হয় 2.2 কিলো ওহম, অর্থাৎ 22 কিলো ওহম, এটা হচ্ছে 82 কিলো ওহম। তোমাকে এরকম একটা গ্রাউন্ড দেওয়া আছে, গ্রাউন্ড মানে 0 ভোল্ট, গ্রাউন্ড মানে 0 ভোল্ট। ঠিক এই পয়েন্টে, এই মিডিলের মাঝখানে এই পয়েন্টে তোমাকে বের করতে বলছে তার ভোল্টেজ কত। তার নাম দিলাম কি, নাম দিলাম হচ্ছে একটা বি, নাম দিলাম বি, অথবা যেহেতু এটা বেস সাইডে তার নাম দিলাম আমরা বিভি। যদি আমাদের ঠিক এই মাঝখানে ভোল্টেজ বের করতে বলে একটা নিয়ম শিখাই দিব, এই নিয়মটা মাথায় রাখবা আর কি। সেটা হচ্ছে আমি নিচে লিখতেছি, এই ভোল্টেজটা হবে, এই বিবি, এই ভোল্টেজটা হবে এরকম যে মানে দুই পাশে দুটো রেজিস্ট্যান্স আছে এবং তাদের কিন্তু দুই পাশে দুটো ভোল্টেজ সোর্স আছে, মানে ভোল্টেজ আছে, একটা 18 ভোল্ট এবং 0 ভোল্ট। আমরা আড়াআড়ি করে গুণ করব, যেমন এই 18 কে দিয়ে এই 22 কে গুণ করব, 18 গুণন 22, তারপরে মাঝখানে প্লাস চিহ্ন দিব। এই 0 কে দিয়ে এবার হচ্ছে এই 82 কে আমরা গুণ করব, অর্থাৎ 0 গুণন 82, এটা কিন্তু 82 কিলো ওহম। এবার তাহলে আমরা কি করলাম, এই ভোল্টেজটাকে দিয়ে একে গুণ করলাম, আবার একে দিয়ে একে গুণ করলাম, তারপর ভাগ কি দিব, ভাগ হচ্ছে যে কটা রেজিস্ট্যান্স আছে তাদের গুণফল, অর্থাৎ 82 যোগ হচ্ছে 22। এবার এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মূলত ভিভি। তাহলে আমরা এই যে একটা নিয়ম শিখলাম, এই নিয়মটা শিখতে পারলে কিছু ক্রিটিক্যাল ম্যাথ আছে যেটা আসলে পরীক্ষায় দেয় সবাই ভুল করে, তো ওই ম্যাথগুলো আমরা কেউ ভুল করব না, আমরা খুব সহজেই সেই ম্যাথগুলো পারবো। সবসময় মনে রাখবো থেভেনিন থিওরেমের ক্ষেত্রে আমরা যদি মাঝখানে ভোল্টেজ বের করতে চাই তাহলে এই বিটিএইচ যে কথা, এখানে বিটিএইচ একই কথা। তাহলে নিয়মটা কি, নিয়ম হচ্ছে উপরে ভোল্টেজটাকে দিয়ে আমরা একে গুণ করব, আবার এর ভোল্টেজটা দিয়ে একে গুণ করব এবং ভাগ দিয়ে দুটোকে যোগ করে দিব। তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব নিঃসন্দেহে বিটিএইচটা পেয়ে গেলাম, বিটিএইচটা পেয়ে যাব। তাহলে এখন প্রশ্ন হতে পারে তাহলে আমাদের আরটিএইচটা কি হবে। তাহলে আমরা তো থেভেনিন থিওরেমের ক্ষেত্রে বিটিএইচটা বের করতে পারলাম বা পারবো, তাহলে আরটিএইচ এর মানটা কি হবে। তাহলে আরটিএইচটা বের করব, তাহলে এই জায়গাতে বিটিএইচ লিখলাম, তাহলে এই পয়েন্টে, মানে এই পয়েন্টে এখন যদি আমরা আরটিএইচটা লিখি, এই যে আরটিএইচ লিখলাম, আরটিএইচ, তাহলে আরটিএইচ এর ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি যে এই পয়েন্ট থেকে একটা উপরের দিকে তার গেছে, একটা নিচের দিকে তার গেছে, মানে দুইটা এক পয়েন্ট থেকে দুই দিকে এভাবে চলে গিয়েছে, তাহলে দুটো প্যারালাল। এখন প্রশ্ন হতে পারে যদি প্যারালাল হয়, প্যারালালের শর্ত হচ্ছে কি হতে হবে, দুইটা ভালো মতো মিলতে হবে। যেমন এই তার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এভাবে চলে গেল, কারণে আমরা দুটোকে প্যারালাল বলতে পারি না, কিন্তু এদের কিন্তু লাস্ট মুহূর্ত পর্যন্ত একটা জায়গায় মিলিত হতে হবে, তবেই তারা প্যারালাল হবে। এখন তারা গিয়ে একসময় হারাই গেল, কোনোদিন তারা মিলিত হলো না, সেটাকে প্যারালাল বলা যাবে না। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভোল্টেজ আছে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে তাহলে ভোল্টেজ তো ভিন্ন, তাহলে তারা কিভাবে প্যারালাল হবে। তো হয়তোবা তোমরা ভুলে গেছো, আমি প্রথমেই বলছিলাম যে থেভেনিন থিওরেমের নিয়মটা হচ্ছে যে যখন আমি আরটিএইচ বের করব তখন ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন। তা যখন আমি এখানে আরটিএইচ বের করব তখন আমাকে নিঃসন্দেহে এই 18 ভোল্টটা কি করতে হবে, এই 18 ভোল্টটাকে মুছে দিতে হবে, এখানে 0 ভোল্ট এদেরকে মুছে দিতে হবে। তাহলে আমরা যদি ওদেরকে মুছে দেই তাহলে কিন্তু দেখো এখানে একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট, আর হচ্ছে এই যে গ্রাউন্ড, তাহলে এইভাবে কিন্তু তারা যোগ হয়ে যাবে। আর এই মাঝখানে একটা পয়েন্ট, তাহলে তার মানে বুঝতে পারলাম যে একটা এদিক গেলে একটা এদিক গেলে, তাহলে এদের কিন্তু একটা মিলনস্থল, একটা কিন্তু রাস্তা তৈরি হচ্ছে, তার মানে তারা প্যারালাল। তাহলে এত কিছু যদি বুঝতে না চাও তাহলে শর্টকাটে যদি বলি, আরটিএইচ বের করতে গেলে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সকে প্যারালাল করে দিবা, ঝামেলা শেষ। এই যে দেখাচ্ছি, আমি এখানে লিখবো আরটিএইচ, তাহলে কত হচ্ছে আরটিএইচ 82 প্যারালাল 22। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আরটিএইচ। এখন লাস্ট কথা বলি, সেটা হচ্ছে আমরা বিটিএইচ বের করতে পারছি, আরটিএইচ বের করতে পারছি, তাহলে সর্বশেষ আমাদের কাজটা কি হতে পারে। তাহলে মনে আছে কি যে লাস্ট ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করতাম, আমরা সেম এখানে কি করব, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করব। এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে সেই ডিসি সার্কিটের মতোই। কিভাবে মনে আছে কিনা তোমাদের, যে আমরা এভাবে লিখতাম যেটা হচ্ছে বিটিএইচ, এটা হচ্ছে আরটিএইচ, এবং যে লোডটা আমরা খুলে দিতাম, যে তারটা খুলে দিতাম সেটা আমরা এখানে লিখতাম, এই যে এই জায়গায় লিখতাম, এই যে এই লোড আরএল নিয়ে কিন্তু আমরা এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে অথবা যে কোনো ভাবে কিন্তু আমরা এই জায়গার কারেন্টটা বের করে ফেলছিলাম। তাহলে এই কাজটা আমরা এখানে ঠিক এই কাজটা এখানে করব, দেখাচ্ছি। তাহলে আমি এটাকে একটু
ভালো করে লিখে তোমাদেরকে দেখাই দিই। তাহলে কি করব আমরা এখানে, আমরা এই যেভাবে লিখবো বিটিএস লিখবো, তাই না? এটা কি বিটিএস, এই যে বিটিএস লিখলাম। তারপরে এই দিক কি থাকবে, আরটিএস থাকবে, যে আরটিএস থাকবে লিখলাম। তাহলে বিটিএস লিখলাম, আরটিএস লিখলাম। লোড কোনটা? লোড কিন্তু আমি বলছিলাম এই যে এইটুকু কিন্তু খুলে দিছিলাম, তাই না? আমি খুলে দিছিলাম, আমি বলছিলাম যে এখান থেকে এখান পর্যন্ত এই পুরোটা হচ্ছে লোড আমাদের। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা এখানে লাগাই দিব, সিম্পল। তাহলে আমরা লাগাই দিই এই যেভাবে, আমরা এখান থেকে লাগাই দিই, আমরা এই যে লাগাই দিলাম। এটা হচ্ছে 5.6K, তারপরে এখানে হচ্ছে 18 ভোল্ট, এদিক দিয়ে 1.2K, এবং এটা হচ্ছে গ্রাউন্ড। তার মানে এই দুটো আমরা লিখলাম আর ওই লোডটাকে লাগাই দিলাম। তাহলে এখন বলবা যে তাহলে আগে তো আমরা আসলে যোগ করে দিছিলাম। হ্যাঁ, তুমি যোগ করে দাও, যোগ করে দাও। যোগ করা না করা তো সমস্যা নাই, কারণ এখানে যেহেতু একটা গ্রাউন্ড আছে আমাদের অটোমেটিক্যালি সেটা যোগ হয়ে যাবে। এখন আমরা হচ্ছে আইসির ব্যাপারটা দেখবো আর কি। তাহলে এইদিকে একটা রেজিস্ট্যান্স, তার মধ্যে কারেন্ট যাচ্ছে I1, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স, নাম দিলাম কারেন্ট যাচ্ছে I2, যেহেতু দুইটা রেজিস্ট্যান্স এবং সেটা ভোল্টেজ ডিভাইডার যেহেতু। তাহলে এদিকে কারেন্ট যাচ্ছে আইসি, এদিকে কারেন্ট যাচ্ছে আইই। তাহলে এগুলো নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে এদিকে কি কারেন্ট যাবে, এদিকে হচ্ছে আইবি কারেন্টটা যাবে। আমরা জানি যে ট্রানজিস্টরের তিনটা প্রান্ত, একটা আইবি, আইসি, আইই। প্রশ্ন হচ্ছে এই ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে আইবির মানটা আসলে কেন নেগলেক্ট করা হয়? প্রায় সময় আমরা দেখবো যে আইবিটাকে নেগলেক্ট করা, মানে আইবির মানটা খুব কম আসে, যার কারণে আইসি এবং আইটাকে সমান ধরা হয়, অনেকটা এরকম আর কি, যে আইসি এই যে এরকম আই। তাহলে এখন যে এরাতে তারা সমান হচ্ছে, এর কারণটা হলো মূলত যে বিটার মানটার জন্য আর কি। তো বিটার মানটা মূলত হচ্ছে অনেকটা বেশি, অনেক সময় বেশি থাকে, প্রায় সময় বেশি থাকে। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আইসি সমান সমান বিটা আইবি। তো এখন আইবি সমান তাহলে কত? আইবি সমান আমরা পাচ্ছি তাহলে হচ্ছে আইসি ভাগ হচ্ছে বিটা, আইসি ভাগ হচ্ছে বিটা। এখন বিটার মানটা যেহেতু বেশি হয়, তাহলে আইসির সাথে যদি আমরা মানে ধরি বিটার মানটা যদি ইনফিনিটি হয়, মানে সর্বোচ্চ পর্যায়ে যদি হয়, মানে ইনফিনিটি পর্যন্ত দিলাম, তাহলে ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে হচ্ছে, ইনফিনিটি মানে কি তাহলে আইসি ভাগ ইনফিনিটি। ইনফিনিটি মানে 1/0 বোঝায়, আমরা সেটা জানি। তাহলে 1/0 হয়, তাহলে ওভারঅল সমান সমান কি হয়? 0 লেখা যায়। তাহলে মোটামুটি আইবির মানটা একদম 0 পর্যায়ে পৌঁছে যায় যদি বিটার মানটা বাড়তে থাকে। এখন 0 হয় না, বিটার মানটা একদমই যে খুব বেশি থাকে এরকম না, কিন্তু মোটামুটি যদি অন্যান্য মান যদি হচ্ছে যে মিলি অ্যাম্পিয়ারে থাকে, তাহলে ও মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে যায়। তো যেহেতু অনেক বেশি হয়ে যায়, এই জন্য আইসি এবং আই মোটামুটি সর্বসম বলা হয়, এবং এদের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। এই জন্য আমরা ভোল্টেজ ডিভাইডার প্রত্যেকটা ম্যাথ করার সময় আইসি এবং আইকে সর্বসম ধরেই অঙ্কটা করব। তাহলে এদিকে মানটা কম হওয়ার কারণে আরেকটা কথা আছে, যেহেতু আইবির মানটা খুব কম হচ্ছে, খুব কম হলে আইসি এবং আই যদি ওইদিকে সর্বসম হয়ে যায়, তাহলে কিন্তু এখানে I1 এবং I2 এটাও কিন্তু অনেকটা সর্বসম হয়ে যাবে। অর্থাৎ এরকম হবে যে I1 সর্বসম I2। কেন এই ঘটনাটা ঘটলো? কারণ তারা যদি হতে পারে তারা তো সেম হবে, কারণ এখান থেকে তো আইবিটা খুব কম যাচ্ছে। তো কমটাকে যদি আমরা নেগলেক্ট করি, তাহলে এখানে I1 এবং I2কে আমরা সমান ধরেই সবগুলো অঙ্ক করবো। তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে। তাহলে আমরা হচ্ছে এই অঙ্কটা দেখবো, আগের অঙ্কটাই মূলত। এখানে বলছে ফাইন্ড আউট আইসি অ্যান্ড বিসিই। এখন আইসি কই থাকে? আইসি কই থাকে? এই যে এটা, এই যে এইদিকে হচ্ছে আইসি, এদিকে হচ্ছে আইসি। আর বিসি কই থাকে? এটা যেহেতু কালেক্টর, এটা যেহেতু ইমিটার, তাহলে বিসি তার মাঝখানে, এই যে এখানে থাকে ট্রানজিস্টর, এখানে বিসিই, এবং এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমরা বিসিটা বুঝতে পারলাম এবং আইসিটা বুঝতে পারলাম, এবং এই দুটি আমাদের মানটা বের করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা ভোল্টেজ ডিভাইডার, তাই না? তাহলে আমরা এটাকে ভোল্টেজ ডিভাইডার মেথডের মাধ্যমে সলভ করব। দেখি এই সার্কিটটা সলভ করি, আমরা এখানে করি। হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে মনে আছে তো বিটিএইচ বের করা, আরটিএইচ বের করা। তাহলে বিটিএইচ আরটিএইচ আমরা নিচে বের করব, কিন্তু আমি চিত্রটাকে সাজাই নিচ্ছি আগে। দেখো, তাহলে এইভাবে আমি চিত্রটাকে সাজাই নিই। এই যে এটার নাম দিলাম বিটিএইচ, আর এটা দিলাম আরটিএইচ, এবং এই জায়গায় আমরা কি করব? ট্রানজিস্টরটা যেভাবে আছে সেটা লাগাই দিব আমরা। হ্যাঁ, এই যে ট্রানজিস্টরটা আমরা এইভাবে লাগাই দিচ্ছি। এই যে দেখো, এই যেটা হচ্ছে 5.6K, এটা হচ্ছে 1.2K, এটা এখানে একটা গ্রাউন্ড দিলাম, এর সাথে একটা গ্রাউন্ড দিয়ে দিলাম, আর এটার ঠিক উপরে কত আছে? 18K আছে।
এখন আমরা হচ্ছে বিটিএইচ এর মানটা বের করে বসাই দিব এবং হচ্ছে আরটিএইচ এর মানটা বের করে আমরা বসাই দিব। তাহলে বিটিএইচটা কি করে বের করবো, আমি কিন্তু সব শিখে আসছি, সূত্র সব লিখে দিয়ে আসছি। তাহলে বিটিএইচটা হচ্ছে আমি এই জায়গায় বের করি, হ্যাঁ, এই যে বিটিএইচ। তাহলে বিটিএইচটা কি হবে, আমরা কি শিখছিলাম, এই যে উপরে যে ভোল্টেজটা থাকবে, মানে 18 ভোল্টেজ মানে কিন্তু এখানে আসলে এয়ার ভোল্টেজটা, ওটা মানে কিন্তু এটা। তাহলে এই ভোল্টেজকে দিয়ে এই 2.22 কে গুণ করব, অর্থাৎ 18 গুণন 22, এবং এখানে কিন্তু গ্রাউন্ড আছে, গ্রাউন্ড মানে 0 ভোল্ট। তাহলে এখানে থাকা যে কথা এখানে থাকা সেম কথা, তাহলে এই শূন্যকে দিয়ে একে গুণ করব, তাহলে প্লাস 0 গুণন 82, তারপর হচ্ছে 82 প্লাস হচ্ছে 22, মানে দুইটা রেজিস্ট্যান্সকে যোগ করে দিলাম। এখন একটা প্রশ্ন করবা, সেটা হচ্ছে যে মানে শূন্যকে দিয়ে তো 82কে গুণ করলে 0 হয়, এটা লেখার কি দরকার আছে, এরকম প্রশ্ন আছে। তো বেশি বুঝলে সমস্যা, একটু কম কম বুঝি, মানে আমরা মনে করি যে কিছুই পারি না, ছোট ছোট করে সিম্পল সিম্পল করে লিখে লিখে আমরা পড়বো। এটা যে কেন লিখলাম বেটা, এরপরেই আরেকটা অঙ্ক করাবো, তখন হারে হারে বুঝতে পারবি, ঠিক আছে। এরপরে দেখ যে আরটিএইচ এর মানটা কত আসবে। তাহলে আরটিএইচ এর মানে এভাবে দাগ দেওয়ার কোনো দরকার নাই, এটা আর এটা হচ্ছে প্যারালাল, তাহলে আমরা কি করে দিব, 82 প্যারালাল 22, 17.35 কিলো ওহম, এটাও সেম। আমি এভাবে সবগুলো মান লিখে নিলাম। তাহলে এইটুকু বুঝতে পারলে কিন্তু আমাদের অঙ্ক শেষ, কারণ আমরা সবাই মোটামুটি কেবিএল কেসিএল এগুলো সব পড়ে আসছি, আমরা পারি। তাহলে এখানে কেবিএল অ্যাপ্লাই করে দেবো, এদিকে একটা কেবিএল অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। তাহলে এদিকে একটা কেবিএল অ্যাপ্লাই করে দিয়ে এখান থেকে আমরা হচ্ছে কি করব, আইবির মান বের করব। আইবি পেয়ে গেলে আইসি পেয়ে যাব, আর আইসি যদি পেয়ে যাই এদিকে একটা আমরা কেবিএল অ্যাপ্লাই করে দিব, আমরা সুন্দর করে বিসি এর মানটা পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা তাহলে এই মাঝখানে কি করব, এই মাঝখানে একটা কেবিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখি যে অ্যাপ্লাই কেবিএল অ্যাট কি বেস টু এমিটার। তাহলে আমরা বেস, এই যে বেস থেকে এমিটার দিকে একটা কেবিএল অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা হচ্ছে প্রথমে প্রথম সাইনটা নিব। তাহলে প্রথম সাইন কি আছে, এখানে মাইনাস আছে, তাহলে -3.8 কত 1। সামনের দিকে যাই, দেখবো 17.35 এর সামনে একটা প্লাস আছে, কারণ কারেন্ট ঢুকতেছে। তাহলে প্লাস 17.35 গুণন কারেন্ট কত, আইবি কারেন্ট, তারপরে প্লাস কত, এই যেখানে 0.7 থাকবে, আমি লিখে রাখছি আর কি সুবিধার জন্য, প্লাস 0.7। আর একটু সামনের দিকে যাই, তাহলে দেখবো এখানে আই মানে ইমিটার কারেন্ট ঢুকতেছে। তাহলে এখানে কত আছে, প্লাস 1.2 গুণন ইমিটার কারেন্ট। তো আমরা জানি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার আর হচ্ছে কালেক্টর কারেন্ট সমান। কেন সমান এটা আমরা শুরুর দিকে বলে আসছি আর কি, মানে অলমোস্ট অনেকটাই সেম আর কি, একই রকম মান প্রায়। তাহলে এখানে আমরা কি লিখবো, এটা আইসি লিখবো সমান 0। এখন যারা তোমরা চালাক আছো, তোমরা কিন্তু এই যে আইসি না লিখে একবারে কি লিখতে পারো, আইসি সমান আমরা কি জানি, বিটা আইবি। আমাদের প্রশ্নে বিটার মানটা দেওয়া আছে 50, হ্যাঁ 50 দেওয়া আছে, এই যে এখানে বিটার মানটা দেওয়া ছিল 50। তাহলে এখন আমরা যদি আইসি জায়গায় একবারে বিটার মানটা বসাই দিই, তাহলে আমি কি লিখতে পারি, কাটাতে একবার লিখতে পারি না, এটা লিখতে পারি না, যে 50 আইবি সমান 0। তাহলে দেখো তো পুরো একটা সমীকরণের মধ্যে এখানে আইবি আছে, এইদিকে আইবি আছে, তাহলে শুধুমাত্র আইবিটা আননোন। তাহলে আমরা ক্যালকুলেটর ধরলেই কিন্তু এখান থেকে আমরা সুন্দর করে আইবির মানটা বের করে ফেলতে পারি। তাহলে আইবির মানটা যদি আমরা বের করে ফেলতে পারি, তারপর আমরা কি হবে, তারপর আমরা আইসির মানটা কিন্তু বিটা আইবি দিয়ে আমরা আইসির মানটাও বের করে ফেলতে পারি। যদি আমরা আইবির মান বের করে ফেলতে পারি, বিটা আইবির মান মানে আইসির মানটা পেয়ে যাই, তারপরে কি হবো, তাহলে আমরা বিসির মানটা পেয়ে যাবো। এখন বিসির মানটা কিভাবে পাবো, তাহলে আমরা কি করবো, এখানে এভাবে লিখবো যে কেবিএল অ্যাপ্লাই অ্যাট কোথায়, কালেক্টর টু ইমিটার। অর্থাৎ আমরা কালেক্টর থেকে ওই যে উপর থেকে যেখান থেকে এই পর্যন্ত একটা কেবিএল অ্যাপ্লাই করবো। তো দেখি আমরা কি হয়। তাহলে প্রথমে হচ্ছে 18 মানে কি, প্রথমটা মাইনাস পুরোটা প্লাস, এই কারণে তো এটা নিচের দিকে কারেন্টটা যাচ্ছে। তাহলে আমরা এখানে প্রথম যে সাইনটা সেটা হচ্ছে -18 নিলাম, তারপরে কারেন্টটা দিয়ে ঢুকতেছে, ঢোকার সময় 5.6 এর ওইদিকে যাচ্ছে, তাহলে প্রথম সাইন হচ্ছে প্লাস, এই যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমি এখানে লিখবো প্লাস 5.6 গুণন আইসি অর্থাৎ কালেক্টর কারেন্ট। আমরা আরেকটু সামনের দিকে যাই, যার পর দেখবো এখানে প্লাস বিসিই আছে, তাহলে এখানে লিখবো প্লাস বিসিই। আমরা আরেকটু নিচের দিকে যাব, যাওয়ার পরে দেখবো হচ্ছে এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ আমরা কিন্তু এই দিকে একটা কেবিএল ফেললাম, অর্থাৎ ওই দিকে আমরা একটা কেবিএল ফেললাম। তাহলে এখানে আছে 1.2, তারপর হচ্ছে প্লাস লিখবো 1.2 গুণন কি হবে, আইসি হবে সমান 0, কারণ এই যেখানে গ্রাউন্ড আছে। এখন আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে একটু দেখবো আমরা যে এখানে আমাদের আননোন মান কি কি আছে, আইসি বিসি আইসি। তো
তো আমরা এই যে আইসির মানটা এই যে এখান থেকে পেয়েছি, এই মানটা আমরা এখানে বসাই দিব, এই যে এখানে বসাই দিব, এখানে বসাই দিব, শুধুমাত্র বিসিটা বাকি থাকবে। আমরা এই যে এখান থেকে বিসিইটা বের করে ফেলবো, এটাই হচ্ছে আমাদের আনসার। যদি বলি যে 95% শিক্ষার্থীর এই অঙ্কটাতে সমস্যা, মানে তারা আসলে মূল লজিক অঙ্কটা মিলাইতে পারে না। এর মূল কারণটা হচ্ছে উপরে একটা ভোল্টেজ আছে, আবার নিচে এখানে -20 ভোল্ট দেওয়া আছে। এই ভোল্টেজটার এরকম ভোল্টেজের জন্য আসলে তাদের ঝামেলাটা হয়। তো তুমি যে নিয়মে অঙ্কটা করো না কেন, দেখবা তোমার মানে ঘুরে ফিরে প্রবলেম হবেই হবে, মানে কোনোভাবে তুমি অঙ্কটা মিলাতে পারবে না। তো এটা শর্টকাট নিয়ম হচ্ছে যেভাবে আমি তখন করে আসলাম, ঠিক এই নিয়মে করো, দেখবা যে অঙ্ক হতে বাধ্য এবং অঙ্ক হবে। আমি দেখাচ্ছি তাহলে। তো যত চালাকি নিয়মই শিখো না কেন, আমি যেটা মূল লজিকটা বলে দিলাম, এইভাবে করলে অঙ্কটা সহজে সলভ হয়ে যাবে। তাহলে কিভাবে করবো আমরা এটাকে? উপরে একটা 20 আছে, নিচে একটা -20 আছে। মনে আছে আগে গ্রাউন্ড ছিল, তাহলে এখন গ্রাউন্ড না থেকে এখানে -20 দেওয়া, তাহলে এটাকে আমরা সলভ করব। তাহলে আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে এখানে বিটিএইচ থাকবে, তাই না? এদিকে আরটিএইচ থাকবে, তারপর কি থাকবে? এদিকে বিটিএইচ, এদিকে আরটিএইচ, তারপর হচ্ছে ওই যে বাকি অংশটুকু আমরা কি করবো, এর সাথে লাগাই দিব। নিয়মিত তো, তাই না? এটা তো নিয়ম আমাদের, আমরা এটা শিখে আসছি। এটা 1.8, এটা কত 2.7, আর উপরে কত আছে 20 ভোল্ট আছে। তাহলে এরকম সব থাকলো এবং এখানে এটাও আমরা লাগাই দিলাম। এখন বিটিএইচটা কেন লিখছি, মানে কেন একটা ভোল্টেজ সোর্স আমি ডিজাইন করলাম না, এটা বলতেছি, কারণটা বলতেছি। তাহলে আমরা আগে বিটিএইচ আর আরটিএইচ আগের অঙ্কের মতো করে আমরা মানটা বের করব। তাহলে দেখো এখানে আমরা লিখবো বিটিএইচ এর মানটা বের করি। তাহলে বিটিএইচ এর নিয়মটা কি আমরা শিখছিলাম, মানে এখানে +20 আছে, মানে এদিকেও +20 আছে, মানে এই যে এই জায়গাতে, তো ওখানে মানে এখানে -20, মানে এখানেও -20, তাই না? এই জায়গাও -20, মানে বিষয়টা তো একই রকম, কারণ এখানে যে কথা, এই তারটা তো একই তার, মানে তারটা তো একই লাইন, এই জন্য সেম। এখন কথা হচ্ছে যে আমাদের যদি আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করি বিটিএইচ, তাহলে বিটিএইচ সমান তাহলে কি হচ্ছে যে উপরে ভোল্টেজটা গুণন এই যে এই রেজিস্ট্যান্সটা, তাহলে 2.2, তারপরে প্লাস দিব আমরা, মানে যেভাবে শিখছি আর কি। নিচের ভোল্টেজটা, নিচে যদি গ্রাউন্ড থাকতো 0 দিতাম, আর গ্রাউন্ড না থেকে -20 আছে, আমরা কি করবো এখানে -20 দিব। তাহলে -20 গুণন কত হচ্ছে, গুণন 8.2, এই যে 8.2 ভাগ হচ্ছে 8.2 যুগ হচ্ছে 2.2, 11.53। তোমরা ক্যালকুলেটর ধরো, দেখবে এটি আসবে। এই যে এখানে আসলে মূল টুইস্টটা, কারণ এখানে তোমার এখানে মাইনাস আসতেছে। তাহলে যদি এখানে ভোল্টেজের মান যদি মাইনাস আসে, তাহলে বিটিএইচের মান তাহলে কত? বিটিএইচের মান হচ্ছে -11.53 এত ভোল্ট। তাহলে মাইনাস মানে কি বোঝাচ্ছে? মাইনাস মানে হচ্ছে এই যে এই সিগন্যালটা তাহলে কি হবে, আমি বিটিএইচকে মাইনাস বাদ দিলে, মাইনাস মানে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, আমরা শিখাইছি না? ঠিক ওইভাবে প্রথমটা মাইনাস পরেরটা হচ্ছে প্লাস। অঙ্কটা করার পর যদি মাইনাস আসে তাহলে আমরা মাইনাস দিব, আমাকে উপরেটা প্লাস দিতে হবে এমন তো কোনো রুলস নাই। তাহলে এখন আমরা আরটিএইচ এর মান বের করতে হবে। তাহলে আরটিএইচ এর মান কত হবে? তাহলে আরটিএইচ এর মান হচ্ছে 8.2 প্যারালাল 2.2, 1.73 এত কিলো ওহম আসবে। তাহলে মোটামুটি আমরা দুইটা মান পেয়ে গেছি। এবার বাকি অঙ্ক কিন্তু একদম ইজি, আমার 1 মিনিট লাগবে শেষ করতে। এটা কত? 1.73 এত কিলো ওহম। আমার হাতের লেখা খারাপ। এখন আমরা এই জায়গাটা কেবিএল অ্যাপ্লাই করব, মানে আগের মতোই সেম টু সেম নিয়মটা। তাহলে এখানে তাহলে কত হবে? প্রথমটা তাহলে প্লাস, তাহলে 3টার দিকে যাচ্ছে, তাহলে প্রথমটা হচ্ছে প্লাস 11.53, তারপরে কি হবে? প্লাস হবে। এখন একটা কথা বলি, কিন্তু একটা জিনিস মিস্টেক আছে আর কি। এই -20টা যদি এদিকে থাকে, তাহলে আমি কিন্তু বলছিলাম এভাবে প্রথমে এভাবে ভাগ ভাগ করে ফেলতে, ঠিক আছে? তাহলে -20 যদি এখানে থাকে, তাহলে 20 কি এখানেও আছে, মানে আমি জাস্ট খালি মাঝখান থেকে দাগটাকে মানে ডিভাইড করেছি। কেন? কারণ আমি এখানে বিটিএইচ এবং আরটিএইচটা বের করলাম। তাহলে এই জায়গাতে আমি কি করতে পারি, ঠিক এখানে কি লিখতে পারি? তাহলে এখানে হচ্ছে -20টা লিখবো আমরা, কারণ এই -20 তো শুধুমাত্র এর সাথে না, -20 এর সাথেও আছে। তাহলে -20টাকে এর সাথে দিলাম, এর সাথে দিলাম। এখন এই -20-এর এই লাইনের কাজটুকু আমরা শেষ করেছি, কিন্তু এইটুকু কিন্তু গ্রাউন্ড হবে না, কারণ এর তো -20 আছে, এর তো কি আছে? -20 আছে, এবং উপরে এই যে উপরে 20 আছে। এখন তুমি যদি বলো আমি এখানে গ্রাউন্ড দিব, তাহলে তোমাকে আমি প্রশ্ন করবো, তাহলে তুমি উপরে কেন +20 দিলা?
তার মানে এই লাইনটা ঠিক থাকবে, শুধু এই লাইনটাকে আমরা ভেঙে চুরে বিটিএইচ এবং আরটিএইচ দ্বারা এভাবে বের করেছি। তাহলে এখন আমাদের নিয়ম হচ্ছে এখানে -20, -20 মানে কি? তাহলে -20 মানে প্রথমে মাইনাস, পুরোটা প্লাস, ওই আগের মতোই সেম, অর্থাৎ 20 ভোল্ট। তাহলে -20ও লিখতে পারি, অথবা এটাকে এভাবে মাইনাস প্লাস দিয়ে এভাবে লিখতে পারি। তাহলে এখন আমরা এটা কেবিএল অ্যাপ্লাই করব। প্রথমটা প্লাস, এই যে প্লাস 11.53, তারপরে কি আছে? তারপরে এদিকে প্লাস চিহ্ন আছে, 1.73 গুণন কত হবে? আইবি কারেন্টটা। তারপরে এখানে আছে 0.7, তাহলে এখানে লিখবো প্লাস 0.7। আর সামনের দিকে যাই, এটা হচ্ছে প্লাস কত? 1. নিচে লিখি এখানে প্লাস 1.8 গুণন আইই। আমরা জানি আই এবং আইসি সমান। তারপরে -20 সমান 0। এই যে মাইনাস মানে প্রথমটা মাইনাস, সবগুলো আমরা প্রথমে নিলাম। তাহলে এখন তুমি প্রশ্ন করতে পারো যে ঠিক এই চিহ্নটা নিচের দিকে, তার মানে সে কারেন্টটা এইদিকে যাচ্ছে, এরকম বোঝাচ্ছে। তারপরও আমরা কেন 1.73 ক্ষেত্রে তীরটা এদিকে দিলাম? কেন তীরটা এদিকে দিলাম আমরা? এর কারণটা হচ্ছে যে, খেয়াল করে দেখো, এটা কিন্তু মিলিত হবে, হলে 20 বলতেছে আমি এদিকে যাব, আর 11.53 সে বলতেছে আমি এদিকে যাব, কিন্তু এর থেকে এই মানটা বেশি। তাহলে বেশি হওয়ার কারণে সে এইদিকে ডুববে, এর জন্য মূলত এখানে 1.73 দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা আইবি আছে। এখন আইসি সমান আমরা কি জানি? আমরা আইসি সমান কি জানি? আমরা আইসি সমান জানি হচ্ছে বিটা আইবি। এই যে, তাহলে এই জায়গায় আমরা আইসি সমান বিটা আইবির মানটা বসাই দিব। বিটা আইবির মানটা বসাই দিয়ে এখান থেকে আমরা আইবি পেয়ে যাব। আমরা এখান থেকে যদি আইবি পেয়ে যাই, আমাকে বলছে বিসি এবং বিবি বের করতে, তাহলে আমরা এখান থেকে তারপরে আমরা আইসি পেয়ে যাব, বিটা আইবি। এই যে আইবির মানটা বসাই দিয়ে আমরা এখান থেকে আইসির মানটা পেয়ে যাব। আইসির মানটা যদি পেয়ে যাই, তাহলে আমরা এদিকে একটা লুপ ফালাবো। আমরা একটা লুপ দিয়ে এই জায়গায় আমরা যেগুলো আমাদের মান নাই আর কি, ঠিক আছে, যেমন এখানে বলছে বিসি কত, ঠিক আছে, তাহলে আমরা এভাবে লুপটা চিন্তা না করে, এটা তোমাদের বাড়ি কাজ দিলাম, না পারলে আমি সলভ করে দিব। বিসি কই থাকে? বিসি এখানে থাকে। তাহলে তোমরা যদি এখানে আইসির মানটা যদি জানো, তাহলে তুমি কি এখানে একটা কেবিএল অ্যাপ্লাই করলে কিন্তু তুমি এখান থেকে বিসি পেয়ে যাবা। তাহলে এখান থেকে আমরা কিন্তু বিসি খুব সহজেই বের করে ফেলতে পারবো। ডান। লাস্ট শুধু বিবি। তাহলে বিবি নিয়ে আমি 10 সেকেন্ড কথা বলি। 10 সেকেন্ড তো না, মানে 30 সেকেন্ড আর কি। তাহলে বিবি কই থাকে? বিবিটা আসলে কই? আমরা এই চিত্রের দিকে দেখি। এই তারের 3টা তারের এক প্রান্তকে বলা হচ্ছে, মানে এক প্রান্তকে বলা হয় বিসি, আরেক প্রান্ত হচ্ছে বিই, এবং আরেক প্রান্তকে বলা হয় বিবি। ট্রানজিস্টরের 3টে প্রান্ত, 3টে প্রান্তে 3টা নাম। এটা হচ্ছে বিসি, এটা বিই, এটা বিবি। 3টে নাম হলে এখন বিবির পরে যদি আরো অনেকগুলো রেজিস্ট্যান্স থাকে, এদিকে আরো যদি রেজিস্ট্যান্স থাকে, তা সেটা নিয়ে আমরা তো আর কাউন্ট করবো না, কারণ আমার তো হচ্ছে বিবি দরকার। যদি বিবি বের করতে যদি কাউন্ট করতে হয়, আমরা কাউন্ট করবো না, হলে করবো না। কিন্তু বিবি এখানে থাকে, বিবিটা এখানেই থাকে। এখানে থাকলে আমি এই চিত্রের দিকে তাকায় দেখি, মানে এখন আমি তীরগুলো যদি মুছাই দেই তাহলে কেমন দেখা যায় দেখো তো। তাহলে এটা হচ্ছে 1.8 মুছে দিলে এখানে 1.73 লিখলাম। তাহলে এই পয়েন্টে বিবি পাওয়া যাবে। নিচে আছে একটা গ্রাউন্ড, তাহলে আমি কি তাহলে এই পয়েন্টটাকে, এই যেহেতু নিচে একটা গ্রাউন্ড আছে, মানে সবগুলো একটা লাইন আছে, তাহলে এই বিবির থেকে আমি এর সাথে যুক্ত করে দিতে পারি। আমরা জানি যে প্রত্যেকটা ভোল্টেজের একটা নেগেটিভ লাইন থাকে, আমরা ওখান থেকে তার দিয়ে বিবিটাকে আমি লম্বা করে এভাবে লিখতে পারি। যদি আমি বিসিটাকে যদি লম্বা করে ওইদিকে লিখতে পারি, তাহলে আমি বিবিটাকে লম্বা করে এখান থেকে আমি এদিকেও লিখতে পারি। তাহলে এখন বিবির মানটা কত হবে? তাহলে তোমরা নিজেরা করবা। সেটা হচ্ছে তুমি এইদিকে একটা কেবিএল অ্যাপ্লাই করতে পারো, এটা প্লাস ধরবা, এটা মাইনাস ধরবা, অথবা তুমি চাইলে এর মধ্যেও, এই যে এর মধ্যেও কেবিএল অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ এই বিবিটা বের করার জন্য তোমাকে যেটা করা দরকার তোমরা করবা। বাট শর্টকাটে বলে দিলাম যে এই বিবিটার ক্ষেত্রে তুমি এই লাইনটাও নিতে পারো, অথবা 1.73 এবং 11.53 এদের কারেন্ট এবং মানে ভোল্টেজগুলোকে তুমি যদি যোগবিয়োগ করো আর কি, গাণিতিক যোগফল যাকে বলে কেবিএল, সেটা করে দিও, তুমি এখান থেকে বিবির মানটা বের করে ফেলতে পারবা। তো এই ছিল আমাদের সলভ ক্লাস। যদি না পারো আমাকে জানাবা, প্রয়োজনে আমি এটা আবার করে দিব তোমাদেরকে।